2026-এর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা আর কয়েকটা দিন পর অর্থাৎ দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্ট পরীক্ষা দিতে চলেছ। আমার স্কুলে পরীক্ষা স্টার্ট হচ্ছে আগামী 7 তারিখ। তোমার কবে পরীক্ষা স্টার্ট হচ্ছে জানাবে। তো যেহেতু আর মাত্র কয়েকটা দিন আছে, এই মুহূর্তে আমাকে ভূগোলের কোন অংশগুলো পড়তে হবে। ইতিমধ্যেই আমরা বাংলা দিয়েছি, আগামী দিনে চেষ্টা করছি বাকি বিষয়গুলো স্যারেদের সঙ্গে কথা বলে তোমাদের একটা সাজেশন 26কে মাথায় রেখে। আশা করি প্রত্যেকেই জানো যে তোমাদের এবারে মূল চ্যাপ্টার হচ্ছে দুটো ভূগোলের। একটা বহির্জাত প্রক্রিয়া, সেখানে নদী, হিমবাহ এবং বায়ুর কাজ, আর দ্বিতীয়টি হচ্ছে ভারতের প্রাকৃতিক মানে একদম ভূপ্রকৃতি থেকে শুরু করে মৃত্তিকা, অরণ্য, এই পর্যন্ত চাষের আগে পর্যন্ত। দুটো চ্যাপ্টারের সেম ওয়েটেজ রয়েছে, অর্থাৎ সমান গুরুত্ব রয়েছে। এই সামেটিভ 1-এ দুটোতেই 20 নম্বর করে থাকবে, 20 নম্বর উত্তর করতে হবে। MCQ 4টে, দুটোরই 4-4 8টা, SAQ 4-4 8টা, অর্থাৎ 16 নাম্বার থাকছে তোমার এখান থেকে। 2 নম্বরের প্রশ্ন থাকছে তোমার 2টো করে, 3 নম্বরের একটা আর 5 নম্বরের একটা করে। এই হচ্ছে একটা করে, মানে 5 নম্বরের একটা পড়বে নদী, হিমবাহ, বায়ু থেকে, আর একটা পড়বে, মানে একটা করতে হবে, থাকবে প্রত্যেকটি শর্ট প্রশ্ন বাদ দিয়ে প্রত্যেকটারই কিন্তু ডবল প্রশ্ন থাকবে। তাহলে প্রথমেই আমরা নদী, হিমবাহ, বায়ুর কাজ, এই চ্যাপ্টারের আমরা প্রথমে 5, 3, 2 কোন প্রশ্নগুলো করব। এবারে যদি প্রশ্নগুলো দেখো, অর্থাৎ 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাতে যদি প্রশ্নগুলো দেখবে, ভাষায় কোথাও একটু চেঞ্জ আছে। যেমন ধরো এবারে যে প্রশ্ন ছিল তাতে হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপের চিত্র, উদাহরণ সহ বর্ণনা চেয়েছে। তো আশা করছি আগামী দিনে এরকম প্রশ্ন হতে পারে, তাহলে আমাকে সেইভাবেই প্রস্তুত থাকতে হবে। তাহলে এবারে কি করবে, যেহেতু হিমবাহ এসেছিল, সেহেতু হিমবাহ আসার সম্ভাবনা সামনের বছর কম, কিন্তু করবে না তা নয়। আমরা শুরু করছি প্রথমে তো নদী দিয়ে। তাহলে নদীর সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ বা নদীর নিম্ন গতিতে বা মধ্য গতিতে সৃষ্ট 3টি ভূমিরূপ। খেয়াল রাখবে সমস্ত ভূমিরূপ দুটো বাদ দিয়ে, অর্থাৎ নিম্ন এবং মধ্যগতির ভূমিরূপ সমান এক হয়। বদ্বীপ এবং খাঁড়ি এই দুটো বাদ দিলে মধ্যগতিতেও যা হয়, নিম্ন গতিতেও তা হয়। দ্বিতীয় প্রশ্ন, নদীর ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপ। এখন থেকে ঠিক করবে 3টি ভূমিরূপ মানে একটি আই বা ভি আকৃতি বা গিরিখাত ক্যানিয়ন, এই 4টের থেকে একটা করবে। দ্বিতীয় তুমি করছো প্রপাতকূপ, মন্থকূপ, এই ধরনের একটা ভূমিরূপ। আর তৃতীয়ত করছো জলপ্রপাত। অর্থাৎ এই 3টে ভূমিরূপ সচিত্র বর্ণনা করবে। খেয়াল রাখবে 3.5 থাকে লেখার জন্য, 1.5 থাকে ছবি আঁকার জন্য। সেখানে সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো কিন্তু তুমি এখন থেকে প্রস্তুত করবে। তাহলে নদী গেল। এরপর বায়ুর প্রথম প্রশ্নটি করবে বায়ু এবং জলধারার যৌথ ক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ। 5টি ভূমিরূপ আছে, আর বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপ। তাহলে নদী, হিমবাহের একটা দেখতে হচ্ছে, সেটা হচ্ছে হিমবাহ সঞ্চয় কাজ অথবা হিমবাহ জলধারার সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। এই প্রত্যেকটি ভূমিরূপের ক্লাস কিন্তু আমি অলরেডি করেছি, লাইভেও করা হয়েছে, আর আগেও তোমাদের এইগুলো আলোচনা হয়েছে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন আসব। নদীর ক্ষয়কার্য প্রক্রিয়া বা নদী কিভাবে ক্ষয়কার্য করে, মূলত 3টে প্রক্রিয়ার কথা তোমাকে ব্যাখ্যা করতে হবে।
সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, বদ্বীপ গড়ে ওঠার প্রতিকূল পরিবেশ, দুটোই পাশাপাশি করতে হবে উদাহরণ সহ। নদী থেকে তৃতীয় প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনে 3টি প্রভাব। চতুর্থ প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। গিরিখাত ক্যানিয়ন তো অবশ্য তুমি ওই ভূমিরূপ থেকে পেয়ে যাচ্ছ। এরপর হিমবাহ চ্যাপ্টার থেকে কী কী দেখবে? 3 নম্বরের, না হিমরেখার উচ্চতা সর্বোচ্চ এবং সর্বকালে স্থায়ী হয় না কেন? মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা বা পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য। ক্রেভাস এবং বাকসুন্ড, ওই যে হিমবাহের গায়ে ফাটল, এই ফাটলগুলো কেন বিপজ্জনক? কাদের কাছে? যারা পর্বত আরোহণ করে তাদের কাছে। নেক্সট আমরা চলে আসি মরু অঞ্চল। মরু অঞ্চলে দুটো প্রশ্ন, একটা হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন, খুব ইম্পর্ট্যান্ট। আর একটা প্রশ্ন দেখবে মরু অঞ্চলের সম্প্রসারণ বা মরুকরণ কেন হয় এবং তা প্রতিরোধ করার উপায়। 2 নম্বরের কোন প্রশ্নগুলো দেখবে? আরোহণ, অবরোহণ, এই দুটো মিলেই পর্যায়ন, তাহলে আরোহণ, অবরোহণ, পর্যায়ন। পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন, এগুলো প্রথম দিকের। নদী অংশে চলে আসি, নদী অববাহিকা, ধারণ অববাহিকা, জলবিভাজিকা, ধনুকাকৃতি বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ এবং তীক্ষ্ণাগ্র বদ্বীপ। বদ্বীপের 3টে পার্টেই করতে হচ্ছে। হিমবাহ থেকে হিমবাহ কাকে বলে? হিমশৈল কি? ড্রামলিন, এস্কার। আর ওখান থেকে করবে লোয়েস, অর্থাৎ বায়ু থেকে করছো লোয়েস। 3 নম্বরে একটা প্রশ্ন দেখে রাখবে, এখানে যারা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বারখান এবং সিপের মধ্যে পার্থক্য। চলে এলাম ভারত অংশ থেকে। ভারতের প্রাকৃতিক অংশ, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন। তবে আমি তোমাদের যখন মাধ্যমিকের ফাইনাল সাজেশনে যখন যাব, তখন দেখবে ওনাটা শর্ট করে দেবো, এখানটা হয়তো করতেই বলবো না। এখন যেহেতু ফার্স্ট সামেটিভ করতে হবে, প্রথমেই ভারতকে ভূপ্রাকৃতিক বিভাগ অনুসারে ভাগ করো এবং যে কোনো একটি ভাগের পরিচয় দাও। হিমালয়ের পরিচয়টা, অর্থাৎ প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর দুটোই দেখতে হচ্ছে, সেখানে পশ্চিম হিমালয়টা বেশি গুরুত্বপূর্ণ থাকছে। তারপর পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য ভারতের যেটা রয়েছে। খেয়াল করবে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো আলাদা আলাদা করবে। মূলত প্রাকৃতিকটা আসে, সেখানে 7টি থেকে 8টি পার্থক্য করে রাখবে। 5টি লিখতে হয়, কিন্তু তুমি 7-8টাই করে আসবে। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, এটা গেল নদ নদী। এরপর জলবায়ু থেকে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রকটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু দেখতে হবে। আর স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর সম্পর্ক, আমাদের এখানে কেন পর্ণমোচী, হিমালয়ে কেন সরলবর্গীয়, যেখানে জলের অভাব রয়েছে সেখানে কেন ক্রান্তীয় মরু, এই বিষয়গুলো দেখতে হচ্ছে। 3 নম্বর মানের প্রশ্নে চলে আসি, খাদার এবং ভাঙাড়ের মধ্যে পার্থক্য। হিমালয়ের 3টি গুরুত্ব, জনজীবনেই হোক পরিবেশগত কারণেই হোক। পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের মধ্যে পার্থক্য। মালনাদ ময়দানের মধ্যে পার্থক্য। বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য, তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে ভারতের মধ্যে অগ্রণী রাজ্য কেন? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাব, অর্থাৎ ভৌমজল যদি আমরা উত্তোলন করি বেশি পরিমাণে, তাহলে কি ক্ষতি হতে পারে, মানে নিচে এবং উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠে দুটোই। উত্তর ভারতে নলকূপ সেচ বা খাল সেচ প্রথা অধিক প্রচলিত কেন? দক্ষিণ ভারতে জলাশয় জলসেচ কেন অধিক প্রচলিত? মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল, মৃত্তিকা সংরক্ষণ, সেখানে অবশ্যই ধাপ চাষ, ফালি চাষ, এই দুটো চাষ দেখে রাখবে। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য আর পার্থক্য লেখা, সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজন। 2 নম্বরের জন্য কি কি দেখতে হচ্ছে না, দুন কাকে বলে বা দুন বলতে কি বোঝো, ভাবর, তরাই, কাশ্মীর উপত্যকা বা কারেওয়া কি, কয়াল কি, লেঙ্গুন কি, জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো, কালবৈশাখী,
আশ্বিনের ঝড়, মৌসুমী বিস্ফোরণ, ডেকান ট্র্যাপ, বহুমুখী নদী পরিকল্পনা। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভের ভূগোলের সেশন। পরবর্তী ক্ষেত্রে আমরা ইতিহাস, জীবনবিজ্ঞান, অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের মঙ্গল হোক এই বলে শেষ করছি আজকে।